Hello everyone, welcome to AZ Online Classes. My dear, আজকে আমরা আগের দিনের মতো আবারও প্র্যাকটিস সেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। যে 26 তারিখ যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর পরীক্ষা আছে, তার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আজকে ডিসকাস করব। আজকে আমি এই প্র্যাকটিস সেটে বেশিরভাগ সরল সুদের উপর প্রশ্ন দিয়েছি, দুটো চক্রবৃদ্ধি সুদের উপর আছে। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকে আমরা আমাদের প্রথম অঙ্ক হলো আজকে যে কি বলেছে, 5 বছর পর বার্ষিক 12% হারে 9,340 টাকার প্রাপ্ত সাধারণ সুদের পরিমাণ কত? কি বলেছে, 5 বছর পর, তাহলে টাইম কত দেওয়া আছে এখানে? টি ইকুয়াল টু 5 বছর, তাই তো। এবং চক্রবৃদ্ধি সুদের হার R% দেওয়া আছে, আর ইকুয়াল টু দেওয়া আছে 12%। এবং পি এর মান দেওয়া আছে, মূলধনকে আমরা পি দ্বারা ডিনোট করি। পি এর মান দেওয়া আছে আমাদের 9,340 টাকা। ওকে, তাহলে আমাদের সুদের পরিমাণ বের করতে বলেছে। সুদ সমান কি জানি আমরা? সুদ ইকুয়াল টু জানি যে PTR ডিভাইডেড বাই 100। এখানে পি এর মান তো দেওয়া আছে কত? 9,340 টাকা, অ্যান্ড টি এর মান দেওয়া আছে 5 বছর, এবং আর এর মান দেওয়া আছে 12% ডিভাইডেড বাই 100। এটা কাটাকাটি করলে কত আসবে? একটা শূন্য উপরে নিচে ক্যান্সেল হয়ে গেল। 5 2 10, 6 2 12, 4 6 24 4, ইউনিট ডিজিট 4 কার আছে? দেখো, আমরা আর বেশি গুণ করতে যাব না। আমাদের পরীক্ষায় টার্গেট থাকবে যে 60 মিনিটে 100টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। তাই যতটা সম্ভব ক্যালকুলেশনকে শর্ট করার চেষ্টা করব, যতটা সম্ভব তাড়াতাড়ি ক্যালকুলেশনকে করার জন্য আমরা প্রথমেই 4 6 24, 24 4 যে এসেছে, তারপরে আমরা অপশানের দিকে আবার চোখ বুলিয়ে নেব। অপশানে দেখব যে ইউনিট ডিজিটে কার 4 আছে। আমি একমাত্র একটাই অপশানে দেখতে পাচ্ছি যার ইউনিট ডিজিটে 4 আছে। কার? অপশান এ। অপশান এ 5,604 টাকা। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো, পুরোটা গুণ করে দেখিয়ে দিচ্ছি। 4 6 24, হাতে থাকে 2, 3 6 18, 2 20 0, 6 9 54, আর 2 56, 5,000 এত টাকা হয়ে গেল। তাহলে আমাদের পুরোটা গুণ করার দরকার নেই। পরীক্ষার হলে এই পুরোটা গুণ আমরা করব না, জাস্ট একটা ডিজিট গুণ করবো, 6 4 6 24। তারপর যদি একটা অপশানের জায়গায় দুটো অপশানে দেওয়া থাকে ইউনিট ডিজিটের 4, তখন আমরা পরেরটা আবার গুণ করে দেখবো। ঠিক, তার মধ্যে এখানে অপশান এ 5,604 টাকা। নেক্সট প্রবলেম এসছে যে সাধারণ সুদে জমা রাখা কোনো অর্থরাশি যদি 25 বছরে তার দ্বিগুণ হয়, তবে বার্ষিক সুদের হার নির্ণয় করো। এখানে আমরা সুদটা বার করতে বলেছিল এই অঙ্কে, কিন্তু এখানে বলেছে আমাদের সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করতে বলেছে। একই প্রবলেম এখানে বলেছে আমাদের সুদের একই সূত্রই আমরা বের করব। জাস্ট এখানে আমাদের সুদটা বের করতে বলেছে, এখানে আমাদের সুদের হার বের করতে বলেছে। দেখো কি দেওয়া আছে আমাদের। প্রথমে প্রবলেমে কি দেওয়া আছে সেটা টার্গেট করছে। প্রবলেমে কি দেওয়া আছে আমাদের সেখান থেকে কি বার করতে হবে, এটা যদি ক্যালকুলেশন করতে পারো, এটা যদি মনে মনে ধরে নিতে পারো, তাহলে সব প্রবলেমে, যত কঠিন প্রবলেম আসুক না, সব ইজি হয়ে যাবে তোমাদের কাছে। সবসময় টার্গেট রাখবে মাথায় যে আমাদের কি দেওয়া আছে প্রবলেমে এবং কি বার করতে হবে এখান থেকে। এটা যদি জেনে যাও,
তাহলে প্রবলেম অনেকটা ইজি হয়ে যাবে। দেখো কি দেওয়া আছে, সাধারণ সুদে জমা রাখা কোনো অর্থরাশি যদি 25 বছর, অর্থাৎ টাইম দেওয়া আছে কত, 25 বছর, 25 বছরে তার দ্বিগুণ হয়, অর্থাৎ কোনো একটা মূলধন যদি 1 টাকা আমি নিই, সেটা দ্বিগুণ হয় 2 টাকা হবে, 100 টাকা নিলে 200 টাকা হবে, এবং দ্বিগুণ হচ্ছে। তবে বার্ষিক সুদের হার নির্ণয় করো। আমি ধরে নিলাম মূলধনটা প্রথমে x টাকা ছিল, x টাকা, ওকে। তুমি এর বদলে 1ও ধরতে পারো। এরপর কি বলেছে, সেটা 25 বছর পর দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ সুদাসল কত পাচ্ছি আমরা, 25 বছর পর সুদাসল দ্বিগুণ হচ্ছে, এর দ্বিগুণ কত হবে, 2x টাকা। তাহলে আমরা সুদ কত পেলাম, সুদ হবে সুদাসল, সুদ যুক্ত আসল মাইনাস যে আসল অর্থাৎ মূলধন, এটা হবে তো, অলস লিখে দিলাম যে আসল সুদাসল কত, 2x মাইনাস আমাদের মূলধন অর্থাৎ আসল কত টাকা, x, ইকুয়াল টু আমাদের সুদ হয়েছে x টাকা সুদ। তাহলে আমরা এই সূত্র সুদ ইকুয়াল টু PTR/100 এখান থেকে লিখতে পারি যে সুদ এই সূত্র থেকে লিখো, সুদ কত, x, অর্থাৎ সুদের জায়গায় তুমি x লিখতে পারো, এবং মূলধন কত নিয়েছি আমরা, x টাকা, x ইন্টু টি এর মান কত দেওয়া আছে, 25 বছর, এবং আর এর মান বার করতে হবে, অর্থাৎ আর লিখলাম, নিচে 100 দেওয়া থাকে, PTR/100 হয়ে গেল। এখান থেকে বোথ সাইড থেকে x ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং 25 4 100 হয়, আর ইকুয়াল টু 4% আমাদের রাইট অ্যান্সার হবে। আর হবে কত, 4%, সুদের হার 4%, হয়েছে। আমার প্রবলেমটা যত তাড়াতাড়ি ফাস্ট করতে পারবে, এগুলো এত পরীক্ষার হলে লেখার দরকারই নেই, জাস্ট টি ইকুয়াল টু 5 বছর, মূলধন x, ডিরেক্ট x ইকুয়াল টু, সেকেন্ড অ্যান্সার হবে, 10 সেকেন্ড অ্যান্সারটি বেরিয়ে যাবে। এবং প্রিলিতে তোমাদের প্রিলিমিনারি এক্সামে, WBর প্রিলিমিনারি এক্সামে তোমরা ধরে রাখো 30টা কোশ্চেন যে থাকবে ম্যাথে, তার 25টা কোশ্চেন খুব ইজি হবে, হয়তো হার্ডলি 5টা কোশ্চেন জটিল বলা যায় না, একটু কঠিন হবে, কিন্তু প্রিলিতে বেশিরভাগ ম্যাথ খুব ইজি থাকবে, এবং তোমরা ইজিলি ম্যাথ এবং রিজনিং মিলে তো 50 থাকবে, তোমরা ইজিলি ম্যাথ এবং রিজনিং, এখানেই তো স্কোরিং সাবজেক্ট, এই দুটোই তো স্কোরিং সাবজেক্ট না, এখান থেকে তোমরা ইজিলি 45-এর কাছাকাছি স্কোর করে নিতে পারবে। 45-এর কাছাকাছি এই দুটো সাবজেক্ট যদি স্কোর করে নিতে পারো, তাহলে প্রিলিতে কোয়ালিফাই কেউ আটকাতে পারবে না তোমাদের। আর বাকি যে জিকে 50, সেখানে তোমরা পেয়েই যাবে তো 25 থেকে 30টা কোশ্চেন কমন তো পেয়ে যাবে মোটামুটি। তাহলে নেক্সট প্রবলেমে আসি আমরা। আমাদের নেক্সট প্রবলেম হলো যে 25,400 টাকার 8 বছরে বার্ষিক সরল সুদের মাধ্যমে 12,192 টাকা হয়, কত বছরে এই সুদটি প্রাপ্ত হয়েছে। অর্থাৎ কি বলেছে যে 25,400 টাকা যদি জমা রাখি, 8 বছরে আমার সেই টাকার সুদ পাচ্ছি আমরা 12,192 টাকা। তাহলে সুদের অর্থাৎ কত বছর এই সুদটি টাইম বের করতে বলেছে। তাহলে কিছুই না, আগের অঙ্কগুলোর মতোই, আর আমরা লিখছি না, জাস্ট তোমরা পরীক্ষার হলে ডিরেক্ট লিখবে যে PTR/P সুদ সমান PTR/100। তাহলে এখানে সুদ কত দেওয়া আছে, সুদ দেওয়া আছে আমার
যে লাইনে লিখি, সুদ দেওয়া আছে 12,092 ইকুয়াল টু মূলধন দেওয়া আছে 25,400 ইন্টু সময় দেওয়া আছে আমার 8 বছর, সুদের হার বের করতে বলেছে, ডিভাইড বাই 100। দুটো শূন্য উপর থেকে ক্যান্সেল, উপর নিচে। এরপর আমরা এটা যদি 6 দ্বারা কাটা যাবে তো, 2 দ্বারা যাচ্ছে, প্রথমে 8 দ্বারা কাটি, এটা 8 দ্বারা কাটা যাবে, 8 2 16, 16, হ্যাঁ 8 দ্বারা কাটা যাচ্ছে, তাহলে 8 দ্বারা পুরোটাকে কেটে নিয়ে একবারে, 8 একে 8, হাতে থাকে 4, 5 8 40, হাতে 1, 8 2 16, 3 4 8 32। এরপর এটাকে আমরা 254, অর্থাৎ 7 2 14, 7 2 কাটলে বেশি হয়ে যাচ্ছে, 6 দ্বারা যদি কাটি, এর 6 দ্বারা 4 6 24, 5 6 30, আর 2 32, 6 2 12, 3 15, 6 দ্বারা কাটা যাচ্ছে পুরোটাকে 6, অর্থাৎ আর এর মান ইকুয়াল টু 6% আসছে আমাদের, আর ইকুয়াল টু 6%, সরি 6%, পার্সেন্ট চিহ্ন দেওয়া নাই। তাহলে কত বছরে টাইম বের করতে বলেছে, সরি 25,400 টাকার 8 বছরে বার্ষিক 8 বছরে কি, সরি একবার দেখে নি কি বের করতে বলেছে এটাকে, কত নম্বর, 3 নম্বর অঙ্ক। ও সরি, এটা ভুল লিখে দিয়েছি, 8% বার্ষিক সরল সুদের মাধ্যমে, এটা 8%। তাহলে টাইম বেরোলো, যাই হোক কি অ্যান্সার আসবে আমাদের, এটা যদি পার্সেন্টেজ টিটা বার করতে বলেছে, আমাদের টাইম বের করতে বলেছি, সুদের হার দেওয়া আছে 8, 8 দ্বারা কেটে দিয়েছে এটাকে টাইম, তাহলে সুদের হার কত হলো 8%, অপশন বি। লেখা যাচ্ছে না। নেক্সট প্রবলেমটা হলো যে 62,500 টাকার, অর্থাৎ 62,500 টাকার বার্ষিক 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। চক্রবৃদ্ধি সুদ বার করানো, এখানে আমরা সূত্র চক্রবৃদ্ধি সুদের বার করার জন্য চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সেটা না করে আমরা আলাদা মেথডে করব, ঠিক আছে। কি বলেছে, 20% হারে আমাদের 20% সমান কি লেখা যায়, 20/100, তাহলে 5 দ্বারা যদি কাটি তাহলে 1/5 হবে, অর্থাৎ যদি 5 টাকা মূলধন হয় তাহলে সুদ হয়ে আমাদের 1 টাকা সুদ হয়ে সেটা 6 টাকা হবে, অর্থাৎ 5 থেকে আমাদের কত হবে 6, পরের বছর আবার 5 থেকে 6 হবে, তাহলে টোটাল হলো আমাদের, এটা দুটো গুণ হবে, 5 5 25 আর 6 6 36। মূলধন যদি 25 টাকা হয় তাহলে আমাদের প্রাপ্ত টাকা অর্থাৎ সুদাসল হবে 36 টাকা। তাহলে সুদ কত টাকা হয়েছে, সুদ 36 - 25 ইকুয়াল টু 11 টাকা। এখানে কি বললাম যে 25 টাকা যদি আসল হয়, তাহলে 25 টাকা যদি মূলধন হয় তাহলে 36 টাকা হবে টোটাল সুদ আসল। সুদ হয়েছে কত, 36 - 25 ইকুয়াল টু 11 টাকা। অতএব আমাদের 25 ইকুয়াল টু লেখা যায়, 25 ইকুয়াল টু কত দেওয়া আছে, মূলধন 62,500 টাকা, তাহলে 1 সমান লেখা যায়, 1 সমান কত, 62,500 ডিভাইড বাই 25। অতএব আমাদের মূল কী বার করতে বলেছে, যে চক্রবৃদ্ধি সুদ কত 11, 11 সমান কত, 62,500 ডিভাইড বাই 25 ইন্টু 11, এটাই তো হবে। তাহলে 25 25 625, দুটো শূন্য, আর 25 11 275 ইন্টু দুটো শূন্য, এত টাকা আমার সুদ। কোথায় আছে, 275 অপশান ডিতে, 275। বুঝে গেল।
তাহলে আমাদের নেক্সট প্রবলেম হলো যে কত সময়ে দেওয়া আছে, কী দেওয়া আছে দেখো, যে কত সময়ে, অর্থাৎ সময়টা বের করতে বলেছে, কত সময়ে বার্ষিক 6% সুদের হারে 4000 টাকার সরল সুদ 400 টাকা হবে। তাহলে আমাদের সূত্রটা কি জানি, সুদ সমান পি অর্থাৎ মূলধন ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100। এখানে কি কি দেওয়া আছে প্রবলেমে, সুদ দেওয়া আছে 400 টাকা, তাহলে সুদের জায়গায় আমরা 400 টাকা লিখছি, 400। মূলধন কত দেওয়া আছে 4000, মূলধনের জায়গায় 4000 লিখলাম, এবং কি বার করতে বলেছে, কত সময় অর্থাৎ টি বার করতে বলেছে, এবং সুদের হার কত 6 ডিভাইডেড বাই 100। দুটো শূন্য প্রত্যেক নিচে কেটে গেল, এদিকে একটা শূন্য কেটে গেল, 4 × 40, তাহলে টি কত আসছে 10/6। 10/6 তো অপশান নেই, এটা আসবে আমাদের বছর, 10/6 বছর, বাট আমাদের অ্যান্সার অপশানে দেওয়া আছে মাসে। তাহলে এটাকে আমরা মাসে কনভার্ট করলে কি হবে, মাসে যদি কনভার্ট করি তাহলে হবে 1 পূর্ণ, এটা যদি 2 দ্বারা কাটি, 5 × 2 = 10, 3 × 2 = 6, তাহলে 1 পূর্ণ 3, 3 × 1 = 3, 3 × 2 = 3, এত বছর, অর্থাৎ 1 বছর। এটাকে যদি মাসে কনভার্ট করি কত হবে, 2 দেখো 2 × 3টাকে যদি আমরা মাসে কনভার্ট করি তাহলে কত দ্বারা গুণ করব, 1 বছর সমান কত মাস, 12 মাস। তাহলে এটা যদি 12 দ্বারা গুণ করি তাহলেই তো 12 মাস মাসে কনভার্ট হয়ে যাবে বছরটা। 2 × 3 বছর সমান কত মাস, 12 দ্বারা গুণ করি, 3 × 4 = 12, অর্থাৎ 4 × 2 = 8 মাস, অর্থাৎ 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস সমান কত, 12, 1 বছর সমান 12 মাস 8 মাস, অর্থাৎ 20 মাস। 20 মাস আছে কি অপশন, অপশন এ। নেক্সট প্রবলেম আসি আমরা, যে সাধারণ সুদের কোন হারে 10 বছরে একটি মূলধন দ্বিগুণ রাশিতে পরিণত হবে। তাহলে মূলধন দেওয়া নেই, মূলধনটা তোমরা ধরে নাও, যে রাশিটা দেওয়া নেই সেটা তো ধরে নিতে হবে। মূলধন দেওয়া নেই এখানে, যে বলেছে কোনো সাধারণ সুদের কোনো হারে, সাধারণ সুদের কোন হারে 10 বছরে একটি মূলধন দ্বিগুণ রাশিতে পরিণত হবে। তাহলে মূলধন দেওয়া নেই, মূলধনটা তোমরা x ধরে নিতে পারো, তোমরা মূলধন x ধরে নাও, x, ওকে। তাহলে কি বলেছে, সেটা দ্বিগুণ রাশিতে পরিণত হবে কত বছরে, মূলধনটা আমার 10 বছরে, অর্থাৎ সময় আমার 10 বছর, 10 বছরে এটা দ্বিগুণ পরিণত হবে, অর্থাৎ সুদাসল 10 বছর পর আমার সুদাসল হবে 2x দ্বিগুণ। তাহলে সুদ হবে কত, সুদাসল মাইনাস মূলধন, অর্থাৎ 2x - x = x টাকা, তাই তো। এবার কি বার করতে বলেছে, যে সাধারণ সুদের কোন হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে, সুদের হার বার করতে বলেছে। সুদের হার কি করে পাবো, এই সূত্রটা থেকে যদি বসিয়ে দিই, সূত্রতে আমরা সুদ কত পেয়েছি, I = জানি PTR ডিভাইডেড বাই 100, সুদকে I দ্বারা, ইন্টারেস্ট I দ্বারা ডিনোট করি। তাহলে সুদ আমাদের কত পেয়েছি, x টাকার সুদ, আয়ের জায়গায় যদি x রেখি, আমি মূলধন কত পেয়েছি, নিজে x টাকা ধরেছি, এবং টি দেওয়া আছে আমার 10 বছর, এবং সুদের হার বার করতে বলেছে, সাধারণ সুদের কোন হারে, অর্থাৎ আর এর মান বার করতে বলেছে, ডিভাইডেড বাই 100। একটা শূন্য কেটে যাবে এখান থেকে, x কেটে গেল, তাহলে আর আসবে আমার 10%, অপশন বি। আমাদের নেক্সট প্রবলেম হলো যে যদি একটি নির্দিষ্ট অর্থরাশি, কি বলছে, যদি একটি নির্দিষ্ট অর্থরাশি বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদে 630 টাকা হয়, তবে 2 বছরের জন্য একই সরল সুদে কত টাকা হবে। প্রথমে কি বলেছে, যে একটা অর্থরাশি, নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি বার্ষিক 10% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 630 টাকা হয়েছে। তাহলে 2 বছরে সেই টাকাটা
একই সরল সুদে অর্থাৎ 10% সরল সুদেই আমি কত টাকা পাবো, সরল সুদে কত টাকা হবে। আমি চক্রবৃদ্ধি সুদে পেয়েছি 630 টাকা, তাহলে সরল সুদে কত টাকা পাবো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে সেই টাকাটা কত টাকা, অর্থাৎ মূলধনটা কত হয়েছে। আমরা এখানে কত টাকা রেখেছি, মূলধনটা যদি পেয়ে যাই তাহলেই তো আমরা সরল সূত্রে পেয়ে যাবো এখান থেকে। তাহলে মূলধনটা কী করে পার করবো, যে বলেছে নির্দিষ্ট অর্থরাশি বার্ষিক 10% 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমি একটু আগে কী শিখলাম যে চক্রবৃদ্ধি সুদ যদি থাকে তাহলে 10% বলেছে, তাহলে 10%-এ কী লেখা যায়, 10/100 লেখা যায়, অর্থাৎ 1/10। অর্থাৎ 10 টাকা যদি মূলধন হয় তাহলে সেটা আমাদের বেড়ে প্রথম বছরে হয়েছে 11 টাকা। 2 বছর বলেছে, তাহলে সেকেন্ড বছর অর্থাৎ দ্বিতীয় বছর হয়েছে 10 থেকে 11 টাকা। দ্যাট মিনস তাহলে এটা দুটো গুণ করি আমরা, কি দুটো গুণ করলে কত হবে, 10 10 100 এবং 121, 11 11 121। কী বলেছে, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে সুদ কত হয়েছে এখান থেকে, টোটাল সুদ 121। আমার যদি মূলধন 100 টাকা, সেটা বেড়ে 121 টাকা হয়েছে, তাহলে মূলধন নিশ্চয়ই 21 টাকা পেয়েছি আমরা, সরি মূলধন নয়, সুদ 21 টাকা পেয়েছি। তাহলে 21 সমানই তো আমরা লিখতে পারি 630 টাকা। এখানে চক্রবৃদ্ধি সুদ 630 টাকা, তাহলে 21 সমান লিখছি 630। 1 সমান কত, 3 21 63 0। তাহলে 100 আমার মূলধন, তাহলে 100 সমান কত, 100 ইকুয়াল হবে 3000। তাহলে আমার মূলধন পেয়ে গেলাম 3000 টাকা। ওকে, এটাই আমার মূলধন। মূলধন যদি পেয়ে যাই তাহলে সরল সুদ খুব সহজেই বের করতে পারবো। আমরা সরল সুদ কত পারবো এখান থেকে, দেখো সরল সুদ পাবো, সরল সুদ ইকুয়াল টু মূলধন কত পেয়েছি 3000 ইন্টু সময় কত দেওয়া আছে, সময় 2 বছর ইন্টু পার্সেন্টেজ সুদের হার কত 10% ডিভাইড বাই 100, একটা শূন্য এখান থেকে একটা শূন্য, 3 2 600 টাকা। এটা হবে সরল সুদ। 600 টাকা কোথায়, অপশন বি। বোঝা গেছে ভাই? প্রথমে আমরা কী বার করলাম, সরল সুদ, যে চক্রবৃদ্ধি সুদ যেখান থেকে দেওয়া ছিল সেখান থেকে আমরা বের করে নিলাম আসলটা। চক্রবৃদ্ধি সুদ 10%, 10% আমরা কী লিখলাম, যে 10/100 অর্থাৎ 1/10, 10 টাকা যদি মূলধন হয় তাহলে সেটা বেড়ে 1 টাকা বেড়ে হয়েছে, সুদ আসল হয়েছে 11 টাকা প্রথম বছরে। দ্বিতীয় বছরে আবার কত হয়েছে, 10 থেকে 11। তাহলে আমাদের টোটাল মূলধন কত, এই দুটো মূলধন বার করার সময় এই দুটো গুণ করি আমরা, 10 10 100, এবং আমার টোটাল টাকাটা কত হয়েছে, অ্যামাউন্ট কত হয়েছে, অ্যামাউন্ট হয়েছে আমার 21। এটাও গুণ করি দুটো, 11 11 121। তাহলে আমার প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট হয়েছে অর্থাৎ মূলধন থেকে সুদ আসল হয়েছে যে 100 থেকে 121, অর্থাৎ সুদ কত হয়েছে, তাহলে 21 টাকা সুদ হয়েছে। এখানে আমরা পেলাম 21 টাকা সুদ, কিন্তু এখানে সুদ দেওয়া আছে যে চক্রবৃদ্ধি সুদ 630 টাকা। তার মানে কি আমরা 21 সমান 630 লিখতে পারি। 1 সমান কত, 30 টাকা, 100ই তো আমাদের মূলধন, এখান থেকে 100 সমান 3000 টাকা। এই 3000 টাকার মূলধন পেয়ে গেলাম। এ বলেছে এই 3000, এই মূলধনের উপর 10% একই সুদের হারে একই সময় সরল সুদ কত হবে, আমরা সূত্রের সাহায্যে বের করে নিলাম 600 টাকা। নেক্সট প্রবলেমে আসি আমরা, যে 6500 টাকা, না সরি 65,000 টাকা 2 বছরে বার্ষিক 20% হারে সরল সুদের পরিমাণ কত। এটাও সূত্রের সাহায্যে বেরিয়ে যাবে। দেখো সরল সুদের পরিমাণ হবে, সুদ সমান কি জানি আমরা, PTR/100, P সমান 6500 ইন্টু টাইম টি ইন্টু সুদের হার 20 ডিভাইড বাই 100। একটা দুটো কত হবে তাহলে, 65 2 100, 65 4 4 5 20 0, 4 6 24 আর 2 26 আর দুটো শূন্য, 26000 আসছে। অপশান বল দিস নাকি, সি 26000। হ্যাঁ এখানে একটা শূন্য হবে, তাহলে অপশান আমাদের সি 26000 হবে। ওকে, এটাই আমরা আরেকটা নিয়মে করতে পারি। দেখো আমি সরল সুদ শিখিয়েছিলাম, যখন সরল সুদ চ্যাপ্টারটা আমি তোমাদের পড়িয়েছিলাম এর আগে, একদিন পড়িয়েছিলাম সরল সুদ, যেখানে আমি শিখিয়েছিলাম যে আর টোটাল সুদটা আমার, যে সরল সুদে আমি প্রতি বছর সমান সুদ পাই,
তাহলে 2 বছরে টোটাল সুদ কত হচ্ছে? 2 বছরে সুদ হচ্ছে আমার 2 ইন্টু 20% ইকুয়াল টু 40% সুদ। কি দেওয়া আছে আমার? মূলধন দেওয়া আছে। আমরা মূলধনটাকে সবসময় কি ধরি? যে 100% ধরি। তাহলে 100%-এর মান দেওয়া আছে এখানে কত টাকা? 100% ইকুয়াল টু দেওয়া আছে 65,000। আমার সুদ বের করতে বলেছে। সুদ কত পার্সেন্ট পেয়েছি? 40%। 40%-এর মান কত? 65,000 ডিভাইডেড বাই 100। পার্সেন্টেজ দিলাম না, কারণ পার্সেন্টেজ দুই দিক থেকে কেটে যাবে, তাই 40 লিখলাম। 40-এর মান, 40%-এর মান কত? দুটো শূন্য কেটে গেল এখান থেকে, তাহলে কত হবে? 4 5 20 শূন্য, 4 6 24 আর 2 26, আর এখান থেকে দুটো শূন্য, 26,000। একই অপশন। তোমরা যেভাবে করতে পারো, এভাবে করতে পারো, অথবা সূত্রের সাহায্য করতে পারো। ঠিক আছে, আমাদের নেক্সট প্রবলেমে আসি আমরা। এরপর আমাদের নেক্সট প্রবলেম হলো যে 9 নম্বরে একটা সিম্পলিফিকেশনের প্রবলেম আছে। এই দুটো প্রবলেম আমি নিয়ে এসেছি কারণ দুটোই তোমরা গ্রুপে পাঠিয়েছিলে, তাই আমি এখন এই দুটো প্রবলেম তোমাদের সলভ করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট প্রবলেম একটা সিম্পলিফিকেশনের প্রবলেম তোমরা পাঠিয়েছিলে কেউ একজন। এখানে আমরা এই সকল যে প্রবলেম সিম্পলিফিকেশন, সেগুলো আমরা প্রথমে নিচ থেকে শুরু করব। এই জায়গা থেকে আমরা প্রবলেমটা করতে স্টার্ট করব। ওকে, প্রথমে এই দুটো ভগ্নাংশের যোগ করব। 1 প্লাস 1 2 যোগ করব। প্রথমে কী হবে দেখো, 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস, এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে? 2 1 2 3 2, 3 2 আসবে। তাই এই দুটো যোগ করলে কত আসবে? 3 2। এরপর এটাকে আমরা উপরে যদি নিয়ে যাই তাহলে হবে সেটা 2 3 হবে। এখানে লিখে দিচ্ছি, দেখো একই লাইনে লিখে দিচ্ছি। এটা যদি আমরা, আমার যেহেতু অপশান আছে এখানে মুছে লিখে দেওয়া, বাট তোমাদের তো খাতায় করতে হবে, তোমরা করে নেবে। এখানে দেবো নিচে কত আছে? 3 2, তাই তো? এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কত আসবে? সেটা 2 3। আমার এটা 2 3 লিখলাম এখান থেকে, দেখো 2 3 লিখে নিচ্ছি। এটা মুছে নিই, 2 3 লিখলাম, 2 3। এরপর আমরা এটার যোগ করব। যোগ করলে কত আসবে? দেখো 1 প্লাস 1 বাই কত? 3 1 3 প্লাস 5 2 আসবে, 5 3 আসবে। আবার সেম নিয়মে যদি নিচের ভগ্নাংশটাকে উপরে নিয়ে যেতে হয় তাহলে সেটা উল্টো হয়ে যাবে, 3 5 হয়ে যাবে। তাহলে এটাকে যেন 3 5 লিখতে পারি। 3 5 এটার যদি যোগ করি তাহলে কত হবে? 5 প্লাস 3 অর্থাৎ 8 5। এটাই হবে আমাদের অ্যান্সার, 8 5, অপশন বি। নেক্সট প্রবলেম একটা নৌকা, যেটা নৌকা এবং স্রোতের অঙ্ক, সেটাও তোমরা একজন পাঠিয়েছিলে গ্রুপে। প্রবলেমটাতে কি বলেছে? প্রবলেমটা এসেছিল 2018 সালের WBP এক্সামে, যে একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, অর্থাৎ কোনো একটা নদী ভার্টিক্যালি মিনস সোজাসুজি অতিক্রম করতে চান। এই প্রান্ত থেকে একটা কিনারা থেকে নেক্সট প্রান্ত, অপর প্রান্তে যেতে চান তিনি সোজাসুজি। স্থির জলে যদি তিনি পেরোন, অর্থাৎ নদীতে যদি কোনো স্রোত না থাকে, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেই। এবং যদি নদীতে স্রোত থাকে এবং তিনি যদি স্রোতের প্রতিকূলে পেরোতে চান তাহলে তার সময় লাগে 5 মিনিট। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তাহলে স্রোতের বেগ নির্ণয় করো। এখানে আমরা স্থির জলে নৌকার বেগ কত হবে? তাহলে দেখো, স্থির জলে আমার সময় লেগেছে 4 মিনিট, তাহলে স্থির জলে নৌকার বেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টাইম। অতিক্রান্ত দূরত্ব কত? 100 মিটার। নদীর চৌড়াটা 100 মিটার ডিভাইডেড বাই 5, 4 মিনিট সময় লেগেছে। তাহলে 25 মিটার পার মিনিট হবে স্রোত
স্থির জলে নৌকার বেগ। আর প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে বেগ আসবে আমার 100, প্রতিকূলে সময় লেগেছে 5, তাহলে 20 মিটার পার মিনিট, এটা আসবে আমার প্রতিকূলে বেগ। এরপর দেখো আমার তাহলে স্রোতের বেগ কত আসবে? স্রোতের বেগ আসবে 25 - 20 ইকুয়াল টু 5 মিটার পার মিনিট আসবে। দেখো আমার যদি স্থির জলে নৌকার বেগ 25 মিটার পার মিনিট হয় এবং আমি যদি স্রোতের প্রতিকূলে যখন পেরোই তখন 20 মিটার পার মিনিট হয়, তাহলে নিশ্চয়ই আমার স্রোতের বেগটা 5 মিটার পার মিনিট ছিল, তবেই তো আমার 25 থেকে কমে 20 হয়েছে। নাহলে তো আমি স্থির জলে যখন পেরোচ্ছিলাম তখন 25 মিটার পার মিনিট ছিল, 25 মিটার পার মিনিট বেগ আমি পেরোচ্ছিলাম স্থির জলে, যখন বেগ আমার স্রোতের বেগ ছিল না। বাট যেই স্রোত চলে এলো আমার বেগটা কমে কত হয়ে গেল? 20। কত কমলো? 5 কমেছে। তাহলে নিশ্চয়ই আমার স্রোতের বেগ 5 মিটার পার মিনিট ছিল। এটা অপশানে নেই, এটাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে। 5 মিটার পার মিনিটটাকে যদি ঘন্টাতে কনভার্ট করো তাহলে 5 ইন্টু 60 হবে। 5 ইন্টু 60 মিনস 1/60, মানে মিনিট পার ঘন্টা। তাহলে উপরে যদি 60টা চলে যায় গুণিত চলে আসবে 5 গুণিত, অর্থাৎ 300 মিটার পার ঘন্টা হবে আমার স্রোতের বেগ। কত আসবে? 300। অপশান এ 300 মিটার পার ঘন্টা। ঠিক আছে, বোঝা গেছে? দেখো এটাকে আমরা কি করলাম, মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করলাম। তো মাই ডিয়ার্স, আজকে এতটাই থাক। নেক্সট দিন আবার আমরা ডাব্লিউবির জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে ভিডিওর নোটিফিকেশান অন থাকে এবং আপলোড করার সাথে সাথেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ মাই ডিয়ার্স, হ্যাভ এ নাইস ডে।